তুমি তার সহায় থেকো। বেগম, এই তো আমি ফিরে এসেছি বেগম। একই স্বামী, আপনি গেছেন বাণিজ্যে, এত শীঘ্র কি বাণিজ্য করেছেন স্বামী? বেগম, একটি বার আমার পানশিখানা চেয়ে দেখে এসো। স্বামী, আপনার পানশিখানা তো শূন্য দেখতে পাচ্ছি, একটিবার খুলে বলুন কি বাণিজ্য করেছে? বেগম, একটি বার আমার দিকে তাকিয়ে দেখো বেগম। একই স্বামী, আপনি গেছেন বাণিজ্যে, ছেলে কোথায় পেয়েছে? বেগম, সুন্দরভাবে বললেই তো পারতে বেগম। শোনো বেগম, আমার নৌকার মিষ্টি পানি ফুরে যায়, তখন মানিক কর্ণধরকে পাঠিয়েছিলাম মিষ্টি পানির সন্ধানে। তারা কোকাবের বনে গিয়ে বাগ্নির দ্বারা হতে সন্তানটি কুড়িয়ে নিয়েছে বেগম। না স্বামী, আমি বিশ্বাস করতে পারছি না, ওই বাগানের দ্বারা কখনো সন্তান পাওয়া যায় না। আপনি জানেন না, আপনি যখন বাড়িতে যান তখন আমি 5 মাসের গর্ভবতী। ওই মেহেরবান খুদাতালা আমার ঘরে একটু ছেলে দিয়েছে, তাই তো বলছি ওই অবৈধ সন্তান কিছুতে আমি কুলে তুলে নিব না। বেগম, একটি বার ওকে কুলে তুলে নাও। না স্বামী, আমি তো একটিবারই বলেছি ওই অবৈধ সন্তান কিছুতে আমি কুলে তুলে নিব। স্বামী, সংযত হয়ে কথা বলবে বেগম। একটি কথা তোমার মনে করা চেয়েছিল, যেদিন হরে সাথী করে তোমাকে আমি আমার এই রাজকক্ষে এনেছি, কোনোদিন কোনো নারীর দিকে আমি বাঁকা চোখে তাকে দেখিনি। আজ তুমি আমাকে জবাব দিলে আমি বুঝতে পেরেছি আমার এই সন্তানকে তুমি লালন পালন করবে না। এই তো বেশ, থাকো তুমি তোমার রাজপ্রাসাদ নিয়ে, থাকো তুমি তোমার হেরাজরের মনোমুক্তা নিয়ে। আমি চললাম, যেদিকে আমার সন্তানের জায়গা হবে না সেই রাজপ্রাসাদে আমি আর থাকবো না। প্রয়োজন হলে অন্য জায়গায় রাজপ্রাসাদ করে এই সন্তান নিয়ে আমি বসবাস করব। চল বাপ্পি, চল। দাঁড়ান স্বামী, স্বামী, আমি না আপনার সঙ্গে রহস্য করেছিলাম, দিন ওকে আমার কোলে তুলে দিন, মায়ের আদর স্নেহ দিয়ে লালন পালন করব। সত্যি বলছো বেগম? হ্যাঁ স্বামী, সত্যি বলছি। বেশ, তো কোলে তুলে নাও। স্বামী, আপনি বাণিজ্য থেকে এসেছেন, আপনার শরীরটা ক্লান্ত, তাই তো বলছি বিশ্রাম কক্ষে চলে যান। সুন্দর কথা বলেছ বেগম। আমি বাণিজ্য করতে করতে হাঁপে উঠেছি, তাই তো আমার বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম কক্ষে যাওয়ার আগে কিছু কথা বলে যায় বেগম। যেমন করে আমার হস্ত হতে সন্তানটি আজ তুমি কুলে তুলে নিয়েছো, আজ হতে মাতৃস্নেহ মামতা দিয়ে এই সন্তানকে লালন পালন করবে। শুধু তাই নয়, এই সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবে। এটাই হচ্ছে আমার আদেশ, কথাটা মনে রেখো। আরে শিশু, তোকে কোলে তুলে নিয়েছি বলেই তোকে মায়ের মর্যাদা না, তুই বড় হয়ে বুঝতে পারবি সৎ মা কাকে বলে, সৎ মা কাকে বলে, সৎ মা কাকে বলে। স্বামী, বেগম, বলছি কি আমাদের দুটি ছেলে, ওদের নাম রাখার দরকার, ভালো একজন গণক ঠাকুর ডেকে নাম রেখে দিন। সুন্দর কথা বলেছ বেগম। বেশ, তো তুমি তাহলে অন্দরমহলে চলে যাও, আমি গণক ঠাকুর ডেকে নাম রাখার ব্যবস্থা করছি। তাই যাচ্ছি স্বামী, তাই যাচ্ছি। ওই কে আছিস, গণক ঠাকুরকে পাঠিয়ে দে। চিটাং চ্যাটারাং, উড়ে গেল সাদাটা, পরে রইল দলাটা গেরানি ঠাসি। নমস্কার। নমস্কার। হঠাৎ আবার আমাকে কি জন্য স্মরণ করেছেন? শোনো গণক ঠাকুর, আমি তোমাকে দেখেছি আমার দুটি সন্তানের নাম রাখতে হবে, তাই তো তোমাকে আমি দেখেছি। আমরা যাতে জ্যোতিষী 10 বাড়ি ঘুরে বেড়াই, যেখানে বসিতে আসন পাই ওখানে বসে গণনা বর্ণনা করে নাম রেখে বিদায় হয়ে চলে যাই। ওই তো তোমার বসিবার আসন। সদাগর সাহেব, জীবনের প্রথম এমন আসন পেলাম, বাবা আমি কি আর চুপ করে থাকতে পারি? বসে পড়ি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একটু পাঁচি পুঁথি পাঠ করে নেই নাকি গোসাই? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভরতব্য ধম নমোচিদাম
মহম্মরিত্তানং সাধনায় বিশ্বাসী সর্বদেব যুগে যুগে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মময় ব্রহ্মবিদ্যা চিদানন্দা উত্তমাত্মা ভবগ্নি ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী প্রত্যর্থার্থ জ্ঞানমঞ্জরী পিতা ধর্ম পিতা স্বর্গপিতা হি বর্ণম তপ পিতৃবিত্রয়ন্তে যা দেবী সর্বভূতে নমস্তে নমস্তে নমো নমো। জ্যেষ্ঠ মেষ কর্কট কন্যা মিম মাসের 4 দণ্ডে নিজাম সদাগরের ঘরে একটা সন্তান। ঘটনা তো বেশ খেয়ে গেল। সদাগর সাহেব, আপনি কি আমার সঙ্গে মস্করা করতেছেন? তোমার সঙ্গে মস্করা করব কেন গণক ঠাকুর? করতে পারেন যদি আমি আপনার বোনের জামাই হই। গণক ঠাকুর, ও না, তা হমো কেন? আমার পাঁচিপুতিতে দেখতে পাচ্ছি একটি সন্তান, আপনি বলছেন 2টি সন্তান। সত্য করে বলুন তো আপনার কয়টি সন্তান? গণক ঠাকুর, হ্যাঁ, আমি তো বলেছি আমার 2টি সন্তান। আবারও মিথ্যে বলা। আমরা যাতে জ্যোতিষী, আমার বাপ ছিল জ্যোতিষী, আমার ঠাকুরদা ছিল জ্যোতিষী, আমার 14 গোষ্ঠী জ্যোতিষী, আর আমার গণনায় ভুল হবে? একটিবার আপনি আপনার মেহেরবান খোদার নামে কসম খেয়ে বলুন তো আপনার কয়টি সন্তান? শোনো গণক ঠাকুর, হ্যাঁ তুমি যখন ধরে ফেলেছো তাহলে তোমার কাছে আমি মিথ্যা বলবো কেন? হ্যাঁ, একটি সন্তান আমার অরজাত সন্তান। আচ্ছা। আরেকটি সন্তান ওই কুকাবের বনে বাগ্নের দ্বারা হতে সন্তানটি কুড়িয়ে নিয়েছি। ও বাগিনের ডেরের সন্তান কুড়িয়ে পাওয়া যায়? তকদিরে থাকলে পাওয়া যায়। ওইটা মনে হয় বর্গার বাঘ। গণক ঠাকুর, বলবো না, নাম রেখে দিচ্ছি। জ্যেষ্ঠ মেষ কর্কট কন্যা মিম মাসের 4 দণ্ডে নিজাম সদাগরের জ্যেষ্ঠ সন্তানের নাম কামাল শয়তান। কোন আরাবাইতা কইল শয়তান? আপনি ঠেকে পরে আপনার উপকার করছে। নাম রাখবো কামাল সদাগর, শেষ হওয়ার আগে শয়তান বললো। ওই ছেলেটা বড় হয়ে শয়তান ছাড়ার কিছুই হবে না। ওনার জন্য একটা আশীর্বাদ করার দরকার। অবশ্যই। শ্রীকৃষ্ণ ভগবান ওনাকে বাঁচিয়ে রাখুক। উনি বাবা। জানাই বাপ মানুষের সর্বনাশী করে। এই মশাই, এবার ছোট ছেলের নাম জ্যেষ্ঠ মেষ কর্কট কন্যা মিম মাসের 4 দণ্ডে সাইনি শহরে বাদশাহ সানে সেকেন্দারের পুত্রের নাম জামাল বাদশাহ। যাজ্ঞা নাম রাখা শেষ, বাড়ি যেখানে মনে হয় সেখানে থাক। একটু ভাগ্য গণনা করে দেখি। যজ্ঞ কজ্ঞ মহাকজ্ঞ যোগনে ভেলি লাম্বায়, আকাশে পাতালে ভাই মাছ খারা নয়, শূন্য বালুর চরে বায় রাতের সারার দপা সারা হয়। আমাকে তো ভাগ্য গুনার কথা বলেনি। জিজ্ঞাস এটার বলবো না। নাম রাখতে ডেকেছে, নাম রাখা শেষ, এবার আসতে পারি। দাঁড়াও গণক ঠাকুর, আবার রয়েছে নাকি? আমি তোমাকে ডেকেছি আমার 2টি সন্তানের নাম রাখার জন্য। আচ্ছা, কি নাম রাখলে তা তো বললে না। ও আপনার কাছে বলা হয়নি? মারাত্মক ভুল করেছি। তাহলে শুনুন, বলো। আপনার জ্যেষ্ঠ সন্তানের নাম রাখা হয়েছে কামাল সদাগর। সুন্দর নাম রেখেছ গণক ঠাকুর। আর কনিষ্ঠ সন্তানের নাম রাখা হয়েছে জামাল বাদশাহ। গণক ঠাকুর, আমি হচ্ছি সদাগর। আমার ছেলের নাম কোনো সদাগর হবে তা না হয়, তার নাম জামাল বাদশাহ হয় কি করে? আমাকে বুঝিয়ে দেবে গণক ঠাকুর, আমাকে তুমি বুঝিয়ে দেবে। রাখেন, বুঝিয়ে দিব। তার পূর্বে আপনাকে একটু আমি দেখে নিই। সদাগর সাহেব, কি হলো গণক ঠাকুর? আপনি কি মাটিতে দাঁড়িয়ে আছেন না শূন্যের উপরে দাঁড়িয়ে আছেন? গণক ঠাকুর, হেয়ালে পানা রেখে তুমি ভালো করে তাকে দেখো। আমি মাটির মধ্যে অবস্থ আছি। আমি তোমাকে যা বলেছি সেই কথার উত্তর দেবে গণক ঠাকুর। তুমি যা খুশি তাই বলবে, সেটা আমি মেনে নেব। না 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 সদর, আমি তা নেব না। আমি হচ্ছি এই রাজ্যের নিজাম সদাগর, কখনো ভুল কথা বলবো না। তা ঠিক আছে, আপনি হচ্ছেন সদাগর, তবে চরণটা মাটিতে আছে। আপনার মানুষত্ব যে একটা জ্ঞান, সেই মানুষত্ব জ্ঞানটা আপনার মাটিতে নেই। এর কারণটা কি জানেন? কি কারণ? আপনি বলতে পারবেন না। তার কারণ অর্থের অহংকারে হারিয়ে ফেলেছেন আপনার মানুষত্ব জ্ঞান। ভুলে গেছেন আপনার অতীতের কথা। মনে করে দেখুন, বাণিজ্যে যাওয়ার পর আপনার নৌকার মিষ্টি জল ফুরিয়ে যায়,
মানিক মাঝি কোকাবের বোন থেকে একটি সন্তান এনে আপনাকে দান করেছিল। সেই সন্তান হবে কোনো রাজা বাদশার নন্দন, তাই তোর নাম রেখেছি জামাল বাদশাহ। এবার বুঝতে পেরেছেন? গণক ঠাকুর, বলেন। তুমি ঠিকই বলেছো গণক ঠাকুর। আমরা যাতে জ্যোতিষী যেটা সত্য সেটাই প্রকাশ করে থাকি। হলেও হতে পারে সে কোনো রাজা বাদশার নন্দন। হ্যাঁ, তাই তো তোমাকে নাম রাখা সন্তুষ্ট হয়ে ওই দক্ষিণ পরগনা হতে, ওই রাস্তার ঢালু হতে 10 বিঘা ধানের জমিন আর গোশালা হতে একখানা গাভী নিয়ে যেও। বেরে দাঁড়ান। জমি দিছেন ঠিক আছে, এই যে গাভী দিবার চাইছেন নাম না মানে আইকালা বাস দিছেন কেন? বাড়িতে আমার 2টা গাভী, 2 গাভীর জ্বালায় দেশ বিদেশে ঘুরে বেড়ায়, একটা রাত্রে বাড়িতে থাকার ভাগ্য হয় না। 150 টাকা কেজি মাছ, 70 টাকা কেজি চাল, 2 গাভীরে খাইবার দিবার পারি না। আমি নিমুন আপনার গাভী, এই যে আমার পাজি পুঁথি ওইটার ভিতরে নাম করিয়ে দেন। গণক ঠাকুর, হ্যাঁ, নাম কখনো ঘুরিয়ে দেওয়া যায় না। আমরা যাতে জ্যোতিষ ইচ্ছে করলে সব কিছু করতে পারি। শোনো গণক ঠাকুর, হ্যাঁ নাম কখনো ঘুরিয়ে দেওয়া যায়। শোনো গণক ঠাকুর, হ্যাঁ, খেলায় খেলায় অনেক কথাই বলে ফেলেছি। আচ্ছা। তুমি অনেক রকম কথাই বলে ফেলেছো। আমি তো আর জানতাম না তোমার ঘরে 2টা গাই আছে। আসলে দুটো গাই নয়, তাহলে? ওটা হচ্ছে তোমার ঘরের স্ত্রী, কি কইলেন? তোমার ঘরের বউ। আপনি আমার ঠকাইতাছে। কে বলেছে কথাটা? আমার বাইশটা জীবনেও ঠকাইব না। কি বলেছে কথাটা? আমার বাইশটা কি কয় আপনি? কাহা কে রে বাইশটা ডাক পরে কোন দেখতে? কাহারে? ওই কি হইছে? ওই বাজারে যাবি না? ওই সারাম দাদা বাজার দাম কি নিয়ে? কে দুধ নিয়ে? ওই দুধ নিয়ে বাজার দাম আমি গাই পাম কোনে? কে তোমার এত মোটা বড় বড় 2টা গাই? ওই দেন বাইশটা কই, ওই দুইটা আমার গাই। গণক ঠাকুর, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। তোমার ভাইস্তা অনেক রসিক মানুষ। রসি কইব না মানে? ওটা আমার এক মায়ের পেটের বাইশটা। গণক ঠাকুর, হ্যাঁ? হ্যাঁ। তোমরা হচ্ছে চাচা ভাতিজা। ও কবার ভুল করে ফেলাইছি। কমো এক মায়ের পেটের ভাই, ওই করে বাইশটা ডাইরেক্ট কইছি এক মায়ের পেটের বাইশটা। যাই হোক গণক ঠাকুর, আচ্ছা সদাগর সাহেব, আর একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি যে গাভী দিবার চাইতেছেন ওই গাভী দুগ্ধ দেয় না? গণক ঠাকুর, হ্যাঁ, আমি যে গাভী তোমাকে দেব হ্যাঁ, 15 থেকে 16 কেজি দুধ হবে এক একটা। এক একটা। ওরে সর্বনাশ, সেই জন্য তো কই পাড়ায় মানুষের বাড়ি কি মরা মরা গাই বালতি বইরা বইরা দুধ নিয়ে বাজার যায়, আরে আর আমার বাড়ি এইরকম তরতাজা 2টা গাই, আমি একটু দুধ খাইবার পাই না। ওরে ফাটা কপাল। গণক ঠাকুর, হ্যাঁ, ওটা হচ্ছে তোমার ঘরের স্ত্রী। আচ্ছা। যাই হোক, তুমি হেলায় ছেলায় অনেক কথাই বলে ফেলেছো। হ্যাঁ, হ্যাঁ। হয়তো তুমি বুঝতে পারো নেই। যাবার পূর্বে তুমি তোমার 2 স্ত্রীর বর্ণনা বলবে, তারপর আমার সঙ্গে দেখা করবে। নগদ কিছু নাজরানা দিয়ে আমি তোমাকে বিদায়। সদাগর সাহেব, আমার শর্ত আছে। কি শর্ত? যদি শ্রোতারা শুনে বলবো, না শুনলে বলবো না। বেশ তো, আমার রাজ্যের প্রজারা যদি শোনে তাহলে শুনিয়ে এসো, আমি এতেই খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আবি যাবি কইয়া সময় নষ্ট না করলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, না কইলাম। হ্যাঁ ঠিক আছে, বাহ, উষাই বাহ। না কইলাম আবি যাবি। ভালো ভালো জায়গায় আসি না। হ্যাঁ, হ্যাঁ, কয়ে যাব? ভালো হইছে। আচ্ছা, সারাসারি নাই। আমরা কবার আইছি কয়েই যাব। আমার সুখ নাই রে রাজ্জাক ভাই, হ্যাঁ সুখী পরাণের মরি, অল্প বয়সে আমি 2টা বিয়া করি, আমার সুখী নাই রে। আমার সুখ নাই রে, সুখ পরাণের বরি, অল্প বয়সে আমি 2টা বিয়া করি, আমার সুখ নাই রে। আরে ও প্রথম বিয়া করলাম আমি মানিকগঞ্জের বাড়ি। ওই কোনে? মাগিরগঞ্জ। কোথায়? ওই বেটা কইতেছি মাগিরগঞ্জ। আরে শুদ্ধ করে বলেন, মানিকগঞ্জের বাড়ি। দাদা ওইটা আমার হয় না, উচ্চারণ হয় না। আচ্ছা ঠিক আছে, ওইটা জীবনের পয়লাটি বিয়া করে ডাটের সাথে চলে গেছি বাসর ঘরে। অবশ্যই।
বাসর ঘরে যাইয়া দেহিরে ভাই কইলে বিশ্বাস যাবেন না, যদি বিশ্বাস দেন আচ্ছা খালি সুবা সুবা লাগে। আমি বলি, তাকে কোন কি সুবা সুবা লাগে কে ইয়াকে ভালো করে চাইয়া দেখি, ওরে সর্বনাশ, কি হয়েছে রে? ওরে বাসর ঘরে যাইয়া দেখি কি দেখে? বইয়ের মুখে দাঁড়িয়ে আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের বরি, অল্প বয়সে আমি দুইটা বিয়া করি, আমার সুখ নাই রে। ওরে তারপরে করিলাম বিয়া যায়া নোয়াখালী। কোনে? নোয়াখালী, এত দূর? নোয়াখালী গেছিলাম দাদা, একটু গণনা করবেন। তাই? গণনা করে বাড়ি আসতেছি, আচ্ছা রাস্তার মাঝে আইসা দেখি নাল কুট কুটে এক মহিলা বসে বসে কাঁদতে। ভালো ভালো। আমি কই, মা ছাগল তুমি কান্দো কে? হ্যাঁ। কয়, আর বাবা রে, এই দুনিয়ার বুকে আমার আর কেউ নাই। আহা। আমি কই, তাহলে কি করবে চাও? কয়, বাবা তুমি যদি আমার একটু বিয়া করতে। এ বসাই এই তুমুক দকে ওই বিটি আপনারে কয় বাবা, হ্যাঁ আপনি কোন তারে মা, হ্যাঁ। ইয়ার মধ্যে আবার বিয়ার ব্যাপার স্যাপার কেন? এই বেটা অরিজিনাল ব্যক্তি না বুঝা কথা কয়। কেরে ভাই? কাকা বিয়া করার আগে যেমন তাই কজা, বিয়া কইরা এরা কজা না, তাই না? হইছে। কাকারা স্বীকার করলো, ওনারা মনে করে কইছিল তাইলে। আমি আর দেরি করলাম না, টাস করে বিয়া করে ফেলাইলাম। হাই হাই। কই আগের বিয়া করে ঠকছি, এই বিয়া করে জিতছি, আরে কাটের সাথে চলে গেছি শ্বশুর বাড়ি। বাবা। শ্বশুর বাড়ি যাইয়া দেখি ভাই ওই বিয়া করে আরো জন্মের ধরা খাইছি। কে কে তাকে? ওরে বইয়ের চাইতে ভালো লাগে। আরে কি ভালো লাগে? আমার ছোট্ট শালি, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের বরি, অল্প বয়সে আমি দুইটা বিয়া করি, আমার সুখ নাই রে। আরে ও শ্বশুর বাড়ি যাইবার বেলায় লইয়া গেলাম পানা। কি নিছেন? পানা, কে আর কিছু সই বাজার না, পানাটা কি হইব? পানা নিয়ে গেছি। আমার শ্বশুর হালায় 4 টাকা। এবার হলে খাইবেন মার। কে দাদা? শ্বশুর কোন দিন শালা হয়? এই বেটা অরিজিনাল ব্যাককেল। কে রে ভাই? ওই বেটা শ্বশুরের 2টা হালার 2টা, তাহলে কয়টা হয়? তাহলে তো 4টাই হয়। ওইটাই তো আমি কইছি, শ্বশুর হালার 4 আরে টাকা। ভাইঙ্গা কইলেই তো বুঝতাম। তুই আসার সময় নাই, তাড়াতাড়ি করতাছি। ভালো করছেন। পানা নিয়ে গেছি, শ্বশুর শাশুড়ি কি খুশি হইছে। আহারে খুশির চোটে এত আদর করে আমার ডাক দেয়, জীবনে কোনো জামাই রম্বা ডাকতে দেয় না। কি বলে ডাকে? হ্যাঁ কি বইলে? তাও শুনবে। বলেন। ওরে শ্বশুর শাশুড়ি আইসা বলে, আরে বলে কি? কোন সময় চাও না নাই আমার আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের বরি, অল্প বয়সে আমি দুইটা বিয়া করি, আমার সুখ নাই রে। আরে ও শ্বশুর বাড়ি যাইবার বেলায় লইয়া গেলাম শাল। ও দুর্মুষা। ব্যাকের লোক কেরে দাদা? আপনার মতন ব্যাকের লোক এই দুনিয়া মনে হয় আর নাই। ওই বেটা ব্যাককেল কইস না, আক্কেল কইস। ওই তো হসুর বাড়ি যাইবার সময় মানছে কত মিষ্টি নেয়, আপেল নেয়, কমলা নেয়, আঙ্গুর নেয়, এগুলো চোহে ওই বেটা বেরেক 1 কেজি মিষ্টির দাম কয় টাকা? 220 টাকা। তোর আমি 700 টাকা কেজি দিম, কয় কেজি শাল হইনা দিম। ভাই বর্ষা ছাড়া পামো না। ওটা অমূল্য সম্পদ। তার 7 বস্তা শাল নিয়ে গেছি শ্বশুর বাড়ি। আহারে ওই হালু দেহা হালা হুন্দিরা খুশি ছোট মনে আমার 4 টাকা খায়। আহারে এত খুশি হইছে। আহা, আর ডাকটা দেয় কি পরান বইরা যায়। কি ডাক দেয়? ওরে শালা সন্ধে আইসা বলে, কি বলে? কোন সময় চাও খালু আমার সুখ নাই রে। আমার সুখ নাই রে, সুখ পরাণের বরি, অল্প বয়সে আমি দুইটা বিয়া করি, আমার সুখ নাই রে। আরে ও এই টিকাতে বড় গিন্নি কোন কর্ম করিল। কি করিল? এই যে আমার বড় গিন্নিটা আদুরের গিন্নি। আহারে আহারে এই যে গরমের মধ্যে যখন আমি বাড়ি যাই, আমার ঠাকরানি এমন কর্ম করে, কি করে? আর 10টা ইলাহা যাই আমার হস্যার তেল দেশে। আরে দুর্মুষা। আর মাঘ মাইশা শীতের মধ্যে যখন আমি বাড়ি যাই, হ্যাঁ। আমার ঠাকরানি এমন কর্ম করে, কি করে? আর 10টা ল্যাব বিজি আমারে যাইতা যাইতা ধরে। বড়া বাবা। নাইসা। আমি বলি, ওগো আমার প্রাণেশ্বরী, আহ। তুমি আমাকে এত আদর করো, আমি তোমাকে আদর করতে পারি না। হ্যাঁ এই ভাইবা কয়েকদিন আগে ঠাকরানির একটু আদর করছি। হ্যাঁ আদর পেয়ে তো ঠাকরানি ঘুমাইয়ে পড়ছি। আদর পাইছে ঘুমাইছে। ওই বেটা সকালবেলা যায় দিহার ঘুম থেকে ওঠে না। কে? আমাকে গড়েন নাকি ঘুমতে ওঠে না কে? ডাক দেওয়া লাগবো। কেবল বগলে যাইবার বাড়ি, ওয়া, এই কি হয়েছে? ওয়া, এই কি হয়েছে?
আরে দাদা ওই কথা মনে পড়লেই বমি আসে। আর ওই সেটা কি ওরে আদুরের ছোট গিন্নি কি করে বিছনা বইরা মুতে আমার সুখ নাই রে। আমার সুখ নাই রে সুখ পরাণের বড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি আমার সুখ নাই রে আরে ও এই দিকে ছোট গিন্নি কোন কর্ম করিল? ছোট গিন্নি কি করিল আমার ছোট গিন্নিরা খুব লক্ষ্মী গিন্নি, আহারে লক্ষ্মীর ছোট হাতে পায়ে খালি জলমল জলমল করে। ওই দাদা আহ আমাকে তো লক্ষ্মী নাই একটু দিয়ে ওই লক্ষ্মীর কথা বাইঙ্গা কইলে আর নিবেন না। কে আমার বাড়ি যায় দেন মাইটা খুরা হাঙ্কি বাটি গটি কটু কিচ্ছু নাই, যত্ন করে ঠাস ঠাস বাইঙ্গা ফেলায়। ওরে বাবা। তরি তরকারি আনাজ পাতে আমার জীবনেও কিনা খাওয়া লাগে চুরি না। করে আনে নাকি ওই চুরি করে আনবো কে? তাইলে না কয়ে মাংসের ক্ষেত থান ওটা চুরি করা হইলা। ও সকালবেলা ঘুমাইতে ওইটা শহীদ তলা স্যান্ডেল এম্বার দিয়ে হ্যাঁ টাক টুক করে মেলা করলো। করলো সহেদে মাথা মুছে এক গাঁটে শাক ছিল। আহারে বাড়িতে দুইজন মানুষ খাই, ছোট একটা করাই। এটাই ছোট করাই এই করার ভিতরে তো শাক কেরের পালা মতো পাড়াইয়া হাসাই। আহারে হাসান দেখো ঠাকরানি পাক শেষের দিকে আমি স্নান করে আসি। হ্যাঁ স্নান করে পাকের গরনে খারাইছি, খালি শব্দ শোনা যাইতেছে সেনুত সেনুত ওই 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 ব্যাকের লোক কি হয়েছে? শাক রান্তাছে না হ্যাঁ স্যানুত স্যানুত তো করবই কে? তেল ঢালতাছে তেল ওই বেটা তেল ডালবো, আমি তো জীবনে তেলই কিনি না, তেল ডালবো কোন থেকে? তাহলে স্যানুত স্যানুত করে কে ওইটাই তো কইতাছি, তেল ছাড়া সেনুত সেনুত আসে কোন থেকে? হ্যাঁ ভালো করে চাইয়া দেখি ওই যে কুয়াশার ভিতরে হাত তুলবার কাছে নাকছে হরদি, সর্দি না সর্দি ওইটার একটা বিঘার সেখানে নিচ পেলে দায়ী করতেছে। হ্যাঁ শাকে করা জাল দিছে, পুরা পুরা হয়েছে, ওটার একটা বিঘার ওটা খালি উপর পাইলে উঠতেছে। ধাক্কা দেয় ওই নিচ পেলে কর বিঘার আর উপর পেলে কর বিঘার মাঝখানে রাখছে বাড়ি। হ্যাঁ আমার ঠাকরে নিয়ে আর করে নাই দিন। করলো নাকি ওরে হে চুলিয়া নাকের সিনাত তরকারিতে দিল আমার সুখ নাই রে সুখ পরাণের বড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি আমার সুখ নাই রে আমার সুখ নাই রে সুখ পরাণের বলি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি আমার সুখ নাই রে। স্বামী, আমাদের ছেলে দুটির কি নাম রাখা হয়েছে স্বামী? শোনো বেগম, আমাদের উড়োজাত সন্তানের নাম রাখা হয়েছে কামাল সদাগর। বাহ, খুব সুন্দর নাম হয়েছে। আর ওই সন্তানের নাম শুনবে না? হ্যাঁ বলুন। তাহলে শোনো, ওই ছেলের নাম রাখা হয়েছে জামাল বাদশা। স্বামী, সদাগরের ছেলে বাচ্চা হয় কেমন করে? ভুল করলে বেগম, হলেও হতে পারে সে কোনো রাজা বাদশাহ সন্তান, তাই তো গণক ঠাকুর গণনা করে তার নাম রেখেছে জামাল বাদশা। স্বামী, দেখতে দেখতে আমাদের ছেলে দুটি অনেক বড় হয়েছে, তাই তো বলছি ভালো একটা স্কুল দেখে ভর্তি করে দিন। সুন্দর কথা বলেছ বেগম, আমার সন্তান দুটো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। এই মুহূর্তে আমি চলে যাব, আমি আমার ওই পাঠশালায় গিয়ে বলবো, ওগো মাস্টার সাহেব, আজ হতে আমার দুটি সন্তান আপনার হাতে ধরে দেখলাম, এই সন্তান দুটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, মানুষের মতো মানুষ করে তুলবেন। আমার সন্তানরা কখনো যদি বেদম করে চাপকে পিঠে ছাল তুলে দেবে। জামাল কামাল, বলেন স্যার। অনেক দিন হলো তোমাদের স্কুলে লেখাপড়া করায়, ক্লাসে মুখিকে ভাবে প্রশ্ন করি না, তাই আজ আমি মুখিকে ভাবে কয়েকটি প্রশ্ন করব। প্রথমে নিজামুদ্দিনের সদাগরের সুযোগ্য সন্তান কামাল, তুমি উঠে দাঁড়াও। স্ট্যান্ড আপ ওয়াটার। বলেন স্যার। তুমি প্রথমে বলো মানুষ কাকে বলে? স্যার, হাত পা চক্ষু কর্ণ নাসিকা যে ব্যক্তির আছে, এমনকি যে ব্যক্তি হাঁটাচলা করতে পারে, তাকেই প্রকৃত মানুষ বলে স্যার। তাকেই মানুষ বলে? জি স্যার। বলো, বসো বসো। জামাল, তুমি উঠে দাঁড়াও। স্ট্যান্ড আপ খারাপ। বলেন স্যার। আচ্ছা, তুমি বলতে পারবে মানুষ কাকে বলে? পারবো স্যার। বলো। হাত পা চক্ষু কোনো নাসিকা একটি পশুরও আছে, তাই বলে তাকে মানুষ বলে থাকে না। তবে মানুষ বলে কাকে? বলো। এই পৃথিবীর বুকে একমাত্র মনসত্ব জ্ঞান যার ভিতরে আছে, প্রকৃত তাকেই মানুষ বলে স্যার। অল রাইট, ভেরি গুড। বর্ষ বাবা, বর্ষ।
কামাল তুমি উঠে দাঁড়াও। শোনো, প্রথম প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারোনি। এখনো যে প্রশ্নটি আমি তোমাকে করব, তোমার ধর্ম পাঠ্য থেকে তুমি বলো, ইসলাম ধর্মে এমন একটি সতী নারী ছিলেন, সৈন্যের উপরে যাই নামাজ রেখে দুরাকাত নফল নামাজ আদায় করেছিল। নারীটির কি নাম বলতে পারবে? আরে কোন আমার জানা নাই, ওইটাই ভালো হইব। স্যার এটা আমার জানা নেই। প্রশ্নের উত্তর তোমার জানা নেই, বসো। পড়ালেখা করবে বসো। মামাতে বোন হাতে দেখা করবে যায়। জামাল তুমি উঠে দাঁড়াও। বলেন স্যার। আচ্ছা, তুমি বলতে পারবে ইসলাম ধর্মে এমন একটি সতী নারী ছিলেন, সৈন্যের উপরে যাই নামাজ রেখে দুরাকাত নফল নামাজ আদায় করেছিল। নারীটির কি নাম বলতে পারবে? মা রাবিয়া বসছি। অল রাইট, ভেরি গুড। বসো বাবা, বসো। কামাল উঠে দাঁড়াও। শোনো, আমি তোমাকে পর দুটি প্রশ্ন করেছি, একটি প্রশ্নের সঠিক অ্যান্সার তুমি দিতে পারোনি। তাই আমার স্কুলে লেখাপড়া করতে হলে ভালোভাবে লেখাপড়া করে আসবে, আর নচেত ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে আমি স্কুল থেকে বের করে দিব। এই স্যার, এটা আমার বাবার স্কুল, আর স্কুলে আমরা দুটি ভাই যা বলবো ঠিক তাই হবে। বাহ কামাল, চমৎকার বলেছ। স্কুলটি তোমার পিতার টাকায় পরিচালিত হয়, রক্ষককারী কিন্তু আমি। আর একজন শিক্ষক রে কিভাবে আদব দিয়ে কথা বলতে হয় তাও তোমার পিতা মাতায় শিখাই দিবে। আদব। এই 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 স্যার, একবার বলেছেন আমার পিতা মা তার কথা, আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে আমি কিন্তু আপনাকে এই স্কুলের ভিতরে অপমান করতে বাধ্য হব। বাহ কামাল, চমৎকার বলেছ। অপমানের বাকি কি তুমি রাখলে? একজন শিক্ষক রে তাহাকে তুমি চক্রাঙ্গে কথা বলছ। আর যদি তোমাকে আমি উচিত শিক্ষা না দেই, তাহলে প্রতিটি স্কুলের ছাত্র মাস্টারের সঙ্গে বেয়াদবি করবে। হাতটা বের করে দাও। কি হলো? বেত না মেলে হয় না স্যার। আমি বলছি তোমার হাত বের করে দাও। বেদবি কর চা মায়ের খাবি, এনে তোর মাইরে ফাটাই হলাম হঠাৎ। আবার বেদবি। একজন শিক্ষকের সম্মুখে কোন হাতটা বের করে দিতে হয় তাও তোমার জানা নেই? স্যার, কামালের যে কোনো অঙ্গে আঘাত করলে সারাঙ্গে জেনে যাবে, তাই তো আমি বলছি কামাল যে হাত বাড়িয়ে দিয়েছে আপনি সেই হাতে আঘাত করুন। আমি বলছি তোমার ডাইনা হাতটা বের করে দাও। দুষ্ট, আজ তোকে আমি মনে শিক্ষা দেব। এই শিক্ষা পেয়ে যেন কোনো ছাত্র কোনোদিনই কোনো মাস্টারের সঙ্গে বেয়াদবি আর না করে। স্যার, এই স্কুলের ভিতরে এতগুলো ছাত্র ছাত্রীর সামনে আমার উচ্চ মাথাটাকে আজ আপনি নিচু করে ফেলে দিয়েছেন। আমি আপনাকে ছেড়ে দেবো না স্যার, আমি আপনাকে ছেড়ে দেবো না। জামাল চলাই। ভাই স্যার, এই স্কুল মাঝে আমার মেয়ে ভাই যে বেদবি করেছে এর তো কোনো ক্ষমা হয় না স্যার। তাই তো আমি নিজে আমার মেয়ে ভাই হয়ে আমি আপনার পা ধরে ক্ষমা চাই স্যার। এই জামাল, মেয়ে ভাই, তুই কার কাছে ক্ষমা চাচ্ছিস? আমাদের শিক্ষাগুরু মাস্টার কাছ থেকে। শিক্ষাগুরু? জি মেয়ে ভাই। আমাদের বেতনভুক্ত কর্মচারী। মেয়ে ভাই, কোনো কথা নেই স্যার। যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, আজকের থেকে আজীবনের জন্য এই তোরান শহরের স্কুল আমি বন্ধ করে দেব। কোনো কথা নেই। আরেকটি কথা কানে পেতে শুনে রাখুন স্যার, আপনি যেই জায়গার মানুষ ছিলেন আজ থেকে আপনাকে সেই রাস্তায় চলে যেতে হবে। হ্যাঁ স্যার, ওই রাস্তায় চলে যেতে হবে। জামাল চলে। আরে যা, সারে রাস্তা যাবো না, কেন রাস্তা যাবো জানি দেও মা।
এনে সাউথ চালে আমার গুগল আছে ঠিক। ধরে একবার মাথায় তুইলে ব্যাঙের মতো নাচাটা ফুটে এলাম চলে এসো সাউস কত বড় তুমি ছাড়া চলে এসো আপনি ছাইরে দাঁড়াও। আমাকে দাঁড়াও দাঁড়াও শোনো ও বেদব বলে তুমি ওর সঙ্গে বেদবি করতেছ বেদবি করি না তো বেদব বেদব দাঁড়াও তুমি দাঁড়াও আমি বলছি দাঁড়াও শোনো খালি আপনার লিগা বাইছে গেল একটি কথা বলে আমি ভালো দুটি কথা বলতে গিয়ে স্কুলটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে তাই আজ স্কুল এখানে ছুটি তোমরা অন্য কোথাও ভর্তি হয়ে নিও স্কুল আজ এখানেই ছুটি চলে এসো। এই যে হলো স্কুল তো ছুটি দিয়ে দিল না হ্যাঁ মনে করে স্কুলে আর লেখাপড়ার দরকার নাই তাহলে কি করব তোমারও স্বামী নাই আমারও বাতার নাই এই বেদ্য তাহলে একটা কাম করি আমরা সবাই মিলে সংসার করে খাই গিয়া কেমবে সংসার করব ব্যবসা করব কি ব্যবসা করব বিনা চালানের ব্যবসা কি এমন বিনা চালানের ব্যবসা তোমারও স্বামী নাই আমারও বউ নাই চলো দুজন ভিক্ষা কইরা খাই একটু বাবারে নেমে দিব দূরে ধরো বন্ধু আমার কেহ নাই অল্প বয়সে গেছে এখনো তো আসছে না আমি যান একই বাপি তোমার মুখানা এত মলিন কেন কি হয়েছে আমার কাছে খুলে বলো আমি যান স্কুল মাস্টার আমাকে 3টি প্রশ্ন করেছিল ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে স্কুল মাস্টার আমাকে 3টি ব্যাট মেরেছে দেখি তাই তো লালে লাল হয়ে আছে মাস্টার আমি তোমাকে ছাড়বো না মাস্টার আমি তোমাকে ছাড়বো না বাপি কামাল তুমি কিছু বলনি আমি যান ওই তোরানশির স্কুল আমি আজ জীবনের জন্য বন্ধ করে দিয়ে এসেছি ভালোই হয়েছে তোমাকে আর স্কুলে যেতে হবে না তাহলে আমি কি করব তোমাকে বাণিজ্যে পাঠিয়ে দেবো বাণিজ্যের আমি কি বুঝি বোকা ছেলে আমি তোমাকে বুঝিয়ে দেব যাও এই মুহূর্তে তোমার পিতার কাছে চলে যাও পিতার কাছে গিয়ে বলবে আমাকে নগদ 1 লক্ষ টাকা দিতে হবে আর তরুণ তরুণ 5 জন মাঝিমুল লাগতে হবে দাঁত কাটা একটি নৌকা দিতে হবে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাবে আমিও তোমাকে 1 লক্ষ টাকা দেব হ্যালো ঠিক আছে আমি যান আমি পিতার কাছ থেকে বিদায় নি আবার তোমার কাছ থেকে বিদায় নি আমি বাণিজ্যে চলে যাব এবার আসি আরেকটি কথা বলো আমি যে তোমাকে বললাম তোমার পিতার কাছে বলবে না আরে না আমি কারো কাছে কিছু বলবো না এবার আসি আমার লক্ষ্মী মা হে মেহেরবান খুদা তুমি আমার একমাত্র কামালের প্রতি সহায় থেকো কামালের প্রতি সহায় থেকো আমার দুটি সন্তান গেছে স্কুলে তারা তো এখনো ফিরে এলো না আবাজান দেখি বাবা তোমার মুখখানা এত মলিন দেখছি কি হয়েছে তোমার আবাজান স্কুল মাস্টার আমাকে 3টি প্রশ্ন করেছিল ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে স্কুল মাস্টার আমাকে 3টি ব্যাট মেরেছে এর জন্যই তোমার মন এত খারাপ তাহলে কথাটা ভালো করে তোমার কানে ভিতরে ঢুকে নাও যখন তোমাদের দুটি ভাইকে আমি ওই মাস্টার সাহেবের হাতে তুলে দিয়েছিলাম বলেছিলাম আগো মাস্টার সাহেব আজ যাতে আমার দুটি সন্তান আপনার হাতে তুলে দেখলাম এই সন্তান দুটোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন মানুষের মতো মানুষ করে তুলবেন আমার সন্তানরা কখনো যদি বেদম করে চাপকে পিঠের ছাল তুলে দেবেন এটাই ছিল আমার আদেশ তাই ভাবছি আমি স্কুলে যাব না কি করতে চাও তুমি আমি বাণিজ্যে চলে যাব বাণিজ্যের কথা তোমাকে কে বলেছে আমাকে কে বলে দেন আব্বাজান আমার মন বলছে তাই আমি বাণিজ্যে চলে যাব বেশ বলো তোমার কি চাই আব্বাজান তাছাড়া আমি হয়েছি সদাগরে একমাত্র সন্তান আমার বাণিজ্য করে একমাত্র কর্তব্য তাই তো আমি আপনার কাছে বেশি কিছু চাইবো না আপনি দিবেন আমাকে নগদে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আর নতুন একখানা তাঁত কাটা নৌকা নতুন একখানা তার জন 5 জন মাঝি ওর মোর যাত্রা জাগার ওই বিধাতা বেশ তুমি বাইরে অপেক্ষা করো আমি পাঠিয়ে দিচ্ছি এবার আসি এই হচ্ছে আমার রোজাতে সন্তান একথা ভাবতো আমার ঘৃণা হয় কিন্তু আমার বাপ তৈল না আব্বাজান বাবা তুমি দীর্ঘজীবী হও বাবা আপনার মুখখানা মলিন দেখতে পাচ্ছি কেন আব্বাজান সে অনেক কথা বাবা
এমন কি হয়েছে বলুন? তোমার মেয়া ভাই আমার কাছে এসেছিল, জানি না স্কুলে কি হয়েছে, সে বাণিজ্যে যাবে, তাই তো অনেক কিছুই চেয়ে নিয়েছি বাবা। এমন কি জিনিস চেয়ে নিয়ে গেছে? তাহলে শোন, চেয়ে এনেছে নগদ 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, তরুণ তরুণ 5টি মাছি, 5টি মাছি, 1খানা তাঁতকাটা নৌকা। 1খানা নৌকা? আব্বাজান, মেয়া ভাই যখন দূরদেশে বাণিজ্যে চলে যাচ্ছি, তাহলে আমাকে হাসি মুখে বিদায় করে দিন। না বাবা না, তোমার মেয়া ভাই হচ্ছে বড়, তুমি তো অনেক ছোট মানুষ, তুমি আমার কাছে থাকো বাবা। আব্বাজান, আমি যে আমার মেয়া ভাইকে ছাড়া থাকতে পারবো না। আমার মেয়া ভাই তরুণ তরুণ জিনিস নিয়ে গেছে, আমি তো তরুণ তরুণ করে কিছু চাচ্ছি না আব্বাজান। ওরে বাবা, আমি চাই শুধু আপনার তো আশীর্বাদ, আপনার তো আশীর্বাদ নিয়ে আমি সেই দূরদেশে বাণিজ্যে চলে যাব। আমার কাছে যা ছিল আমি তো সবই তোর মেয়ে ভাইকে দিয়ে বিদায় করে দিচ্ছি, আমি তোকে কি দিয়ে বিদায় করব বাবা? আব্বাজান, বাবা, আপনি তো দীর্ঘ 22 বছর আগে অনেকে বাণিজ্য করেছেন। গিয়েছিলাম, আপনার সেই পুরাতন নৌকা আর পুরাতন মাঝে হলেই যে আমার চলবে ওরে আব্বাজান। বাবা, হা 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 এ তো অনেক পূর্বের কথা। আব্বাজান, আমার মাঝি ছিল মানিক কর্ণধর, মানিক কর্ণধর, তারা এই পৃথিবীর বুকে বেঁচে আছে না মরে গেছে তা তো আমি জানি না বাবা। কোথায় ডুবে রেখেছে আমার নৌকা, না বালি কাদায় খেয়ে জাজরা করে ফেলেছে বাবা, তা তো আমি জানি না বাবা। আব্বাজান, ওই নৌকার সন্ধান কে বলতে পারবে? আমার পুরনো মাঝি মানিক। মানিক, মানিক মাঝি সেই নৌকার সন্ধান বলতে পারবে? হ্যাঁ বাবা, আব্বাজান, ওই মানিক মাঝির বাড়িটা কোন দিকে? ওই তো দেখো কালী মন্দির, কালী সাথের মন্দির। যে বাড়ি, হ্যাঁ, ওইটাই হচ্ছে মানিক মাঝির বাড়ি। বেশ, আমি মানিক ভাইকে আমার সঙ্গে করে নিয়ে আমি সেই দূরদেশে বাণিজ্যে চলে যাবো আব্বাজান। ওরে বাবা, আব্বাজান, তুমি যে বাণিজ্যে যাবে তোমার সঙ্গে আর কে কে যাবে বাবা? আব্বাজান, আমার সঙ্গে যাবে ওই দয়াল দয়াল আল্লাহ রাসূল মোহাম্মদী সারথি, আরো যাবে আমার ইহকাল পরকালের বান্ধব আমার মুর্শিদ জিন্দা পীর দয়াল কালোগাছি, আর পিতা মাতার আশীর্বাদ, আর আমার সঙ্গে যাবে এই গুরুজনদের চরণ ধুলি আমার সঙ্গে যাবে আব্বাজান। ওরে বাবা, এই নাম কখনো ভুলে যাস নি বাবা। এ কি বলছেন আব্বাজান? আমি একজন ভক্ত হয়ে আমি কেমন করে আমার মুর্শিদের নাম আমি ভুলে থাকবো আব্বাজান? আমি যে কখনো ভুলতে পারবো না আব্বাজান, কখনো ভুলে থাকতে পারবো না। নামে জানো ভুলি নাহা রে হে নাম জানো আর ভুলি নাহা রে ওরে নাম যেন আর ভুলি না রে। ওই নম্বর ভালো বাসি রে, ওই নম্বর আমি আলো বাসি রে। ওই নাম আমার জীবন সাথী রে। নাম যেন আর ভুলি না রে। গুরু জানে ভক্ত হে দরদ রে, গুরু জানে ভক্তের দরদি রে। মুর্শিদ জানে ভক্ত হে ব্যথা রে। নাম যেন আর ভুলি
নাহা রে কোথায় গেলে দেখতে পাবো রে কোথায় যাই আমি তোমায় পাবো রে সদাই আমি ভাইরূপ এরি রে নাম যেন আর ভুলি নাহা রে একবার সে দেখা দিও রে একবার সে আমার দেখা দিও রে তোমার করতে তোমার কাছে রে নাম যেন আর ভুলি নাহা রে কোথায় আছে আর সাপ চাদরে কোথায় আছো আমার আর সাপ চাদরে তোমার কাছে তোমার কাছে রে নাম যেন আর ভুলি নাহা রে নাম যেন আর ভুলি নাহা রে নাম যেন আর ভুলি নাহা রে আব্বাচা আপনার সন্তানটা আমার এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে ওই মুর্শিদের নামে এই হৃদয়ের মাঝে থাকবে আব্বাচা কখনো যে ভুল হবে না আব্বাচা এবার চলো আমাকে কিছু পথে এগিয়ে দিয়ে আসবে বেশ তাই চল বাবা তাই চলো চলে আয় তাই চলো এই, রাজীব রাজীব ভাই সাত ঘরে আসেন রাজীব ভাই হে ভগবান আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম কেন তুমি আমার চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিলে আমি যে পৃথিবী আলো মতো আছে কোনো কিছু দেখতে পাচ্ছি না এ জীবন যন্ত্রণা যে আমি আরো সইতে পারছি না এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও আমি আর পৃথিবীতে বেঁচে থাকতে চাই না আমি আর বেঁচে থেকে বৃদ্ধ হয়েছি বলে কেউ তো আমাকে মানিক ভাই বলে ডাকে না মানিক ভাই ঠিক আছে মানিক ভাই কোথা থেকে মানিক ভাই কি বাড়িতে আছো মানিক ভাই কে কে তুমি ভাই আমার নাম ধরে রাখছো তোমার নাম আমার নাম হচ্ছে জামাল আর তোমার পিতার নাম নিজামুদ্দিন সদাগর নিজামুদ্দিন ও হ্যাঁ মনে পড়েছে আজ হতে 12 বছর আগে আমি তো বলবো না আমি প্রতিশ্রুতি দিয়েছি দাদু ভাই দাদু ভাই দাদু ভাই তুমি এমন করছো কেন তোমার এমন কি হয়েছে দাদু ভাই বলো ভগবানটা আমাকে অন্ধ করে রেখেছে রে দাদু ভাই রে আমি যে বড় আশা করে তোমার কাছে এসেছি এমন কি আশা রে আমার সঙ্গে করে নিয়ে আমি তো সেই দূরদেশে বাণিজ্যে চলে যাব না
না দাদু ভাই না। কেন দাদু ভাই? আমি তোর সঙ্গে বাণিজ্যে যেতে পারবো না ভাই। তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না। তুই কেন বুঝতে পারছিস না? দুটি চোখে যদি আমি কোনো কিছু দেখতে না পারি, কেমন করে আমি তোর সঙ্গে নৌকা বেয়ে যাবো? আমি পারবো না রে। দাদু ভাই রে, তোমার চোখের দৃষ্টিশক্তি যদি আগের মতো ফেরত আসে, এই পৃথিবীর সবকিছু আগের মতো দেখতে পাও, তাহলে তো আমার সঙ্গে সেই দূরদেশে বাড়িতে যাবে। বললো দাদু ভাই, বলো দাদু ভাই, তুই আমার সঙ্গে ছলনা করছিস? না, করবি তো। আজ আমি ছলনার পাত্র না, সবাই আমাকে ছলনা করছে। না দাদু ভাই, যে বস্তু আমি হারিয়ে ফেলেছি, সে বস্তু আমি আর কোনোদিনই ফিরে পাবো না রে। তুই আমাকে মিথ্যা ছলনা দিস না। দাদু ভাই রে, আমার ওই মেহেরবানি খোদা তাআলা আর আমার প্রাণী প্রিয় মুর্শিদ জিন্দা পিতাল কালো গাছে যদি আমার সহায় থাকে, অবশ্যই তোমার চক্ষু ভালো হবে দাদু ভাই। বেশ, চেষ্টা করে দেখো। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি একটি বার প্রার্থনা করে দেখি তোমার চক্ষু ভালো করতে পারি কিনা। হে মেহেরবানি খোদা পাকে পরার দিগার, ওগো আমার এহকাল পরকালের বান্ধব, আমার মুর্শিদ জিন্দাপীর দয়াল কালো গাছি, ওগো দরদি, আমি মনে বাঞ্ছা করেছি আমার মালিক ভাইকে আমার সঙ্গে করে নিয়ে আমি সেই দূরদেশে বাড়িতে যাবো। দরদি, একটিবার মেহেরবানি করে আমার মালিক ভাইয়ের চক্ষু ভালো করে দাও। আজ বড় নিদানে পড়ে তোমাদের দরবারে হাত তুলেছি বান্ধব, এই পাপী বান্দার হাতকে কবল মঞ্জুর করে নিয়ে আমার মালিক ভাইয়ের চক্ষু ভালো করে দাও। আমার মালিক ভাইয়ের চক্ষু ভালো করে দাও। আজীবন নেব আর সবটা আরে তুমি রহিলা কোথায় রে দয়াল চাঁদ আমার আজীবন কি দয়াল রহিলা তো রে দয়াল চাঁদ আজীবন রিয়া ডাকি দয়াল রহিলা কোথায় রে দয়াল চাঁদ আমার তুমি রহিলা কোথায় রে দয়াল চাঁদ আমার তুমি যদি দয়া না করো দয়া তুমি যদি কি বাধা করো বাজার কি হবে মারো রে দয়াল আজীবন নিদান
দয়াল রহিলা কোথায় রে দয়াল চান আমার তুমি রহিলা কোথায় রে দয়াল চান আমার ও তোমার জন্যে গেথে রাখছি দয়া তোমার জন্যে রেখে আছি দয়া তোমার জন্যে গেথে রাখছি বাজার হৃদয় সিংহা সোনরে দয়াল আজি বড় নিদানে পরিয়া ডাকি দয়াল রহিলা কোথায় রে দয়াল চান আমার তুমি রহিলা কোথায় রে দয়াল চান আমার তুমি যদি কৃপা করো দয়া তুমি যদি কৃপা না করো দয়া তুমি যদি দয়া না করো বাজার কি হবে মারো রে দয়ার আজি বড় নিদানে রিয়া ডাকি দয়াল রহিলা কোথায় রে দয়াল চান আমার তুমি রহিলা কোথায় রে দয়াল চান আজি বড় নিদে ডাকি দয়াল রহিলা কো আয়ো রে দয়াল চান ওগো দয়া একটিবার কি পাকুরে আমার মালিক ভাইয়ের চক্ষু ভালো করে দাও আমার মালিক ভাইকে সঙ্গে করে নিয়ে আমি যেন সেই দূরদেশে বাণিজ্যে যেতে পারি দূরদেশে বাণিজ্যে যেতে পারি শোনো ভক্ত জামাল, ওই তো চেয়ে দেখো তোমার সামনে একটা কালো গাজীর আসন রয়েছে। ওই আসন থেকে এক আজলা পানি নিয়ে ওই মানিকের চোখে মুখে ছিটিয়ে দাও। তোমার মানিক ভাই পুনরায় দৃষ্টি শক্তি ফিরে পাবে। এ কথা বলে যাচ্ছে জিন্দা পীর কালো গাজী হক মাওলা ইল্লাল্লাহ। দয়াল দয়াল কি আমার বান্ধব এসে আমার আড়াল থেকে ডেকে ডেকে বলে গেল, বেশ আমার মুর্শিদ আমাকে যে কাজ করতে বলেছে আমি ঠিক সেই কাজই করব, আমি সেই কাজই করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দাদু ভাই রে,
বলো ভাই, এবার তুমি আস্তে আস্তে চক্ষু দুটি খোলার চেষ্টা করো। দেখো তো আশেপাশে কোনো কিছু দেখতে পাও কি না। ঠিক আছে ভাই। ও ভিতরে একটিবার কৃপা করো, আমার মানিক ভাইয়ের চক্ষু ভালো করে দাও বন্ধু। চক্ষু ভালো করে দাও। এই তো চক্ষু ভালো আমি না, আমি সব দেখতে পাচ্ছি। বলি ও দাদু ভাই, দাদু ভাই, আমি সব দেখতে পাচ্ছি দাদু ভাই। ভাই, হ্যাঁ ভাই, আমি সব দেখতে পাচ্ছি। এবার আমার সঙ্গে সেই দূরদেশে বাড়ি যেতে পারবে তো? পারবো ভাই, চোখে আমার দৃষ্টি শক্তি ফিরে এসেছে, গায়েও যে আমার অসীম শক্তি এসেছে, আমি পারবো। দাদু ভাই, তুমি তো আমার পিতার সঙ্গে অনেক বাণিজ্য করেছো তাই না? তুমি কি একটিবার বলতে পারো আমার পিতার সেই পুরাতন নৌকা তুমি কোথায় রেখেছো? দাদু ভাই, দাদু ভাই, সেই নৌকা আমি আমার দক্ষিণ দিকে ডুবে রেখেছি। আমার মন বলছে কাশে নৌকা কাদাই খেয়ে ঝালটা করে ফেলেছে। দাদু ভাই, অমন কথা বলতে নেই। আমি যে ওই নৌকা নিয়ে সেই দূরদেশে বাণিজ্যে যাব। তোর বিশ্বাস হচ্ছে না? চল আমার সাথে, একটিবার গিয়ে দেখা আসবে। বেশ, চলো এসো। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। ভাই গাজী, মিয়া ভাই, আমাদের ভক্ত জামাল, তার মনে সাজ জেগেছে, তার পিতার পুরনো নৌকা নিয়ে সে বাণিজ্যে যাবে, কিন্তু তার পিতার পুরনো নৌকা বালি কাদায় খেয়ে যাজরা করে ফেলেছে। তাই তো আমাদের মনের ভক্তের মনে বাসনা তুমি পূর্ণ করো। কেন হবে না মিয়া ভাই? আমরা জিন্দা পেরে কালো গাজে দুটি ভাই হয়েছি ভক্তের বাঞ্ছা কল্প তরু, আর ভক্তে যাহা বাঞ্ছা করে আমাদেরই তো তাই পূরণ করা দরকার। মিয়া ভাই, কেন আমরা বিলম্ব করছি? চলুন না, ভক্তের নৌকায় যোগা ছন্দে পড়বো, আর ভক্তের নৌকা স্বর্ণময় হয়ে যাবে। হক মাওলা। ইল্লাল্লাহ। দাদু ভাই, বলো ভাই। আর কত দূর যেতে হবে? এই তো, এই তো সেই দিকে। এটাই সেই দিকে দাদু ভাই? হ্যাঁ ভাই, তুমি তো আমার কথা বিশ্বাস করলে না, একটিবার গিয়ে দেখে এসো। বেশ, তুমি যখন বলছো আমি একটিবার গিয়ে দেখে আসি নৌকাখানি কেমন আছে। হে মেহেরবান খুদা পাখি পড়ার দিগা, ও আমার কাল পরকালের বান্ধব, আমার মুর্শিদ জিন্দা পীর দয়াল কালো গাছি, ও দরদি, আমি মনে বাঞ্ছা করেছি আমার পিতার সেই পুরাতন নৌকা নিয়ে আমি সেই দূরদেশে বাণিজ্যে যাবো। দরদি, একটিবার মেহেরবানি করে তোমরা তোমার ভক্তের সহায় হও বান্ধব, তোমরা তোমার ভক্তের সহায় হও। কি দেখতে পাচ্ছি আমি? আমার মানিক ভাই বলল হয়তো বা কাদাই খেয়ে ঝাঁঝরা করেছে, আর আমি দেখতে পাচ্ছি আমার কাষ্ঠের নৌকা স্বর্ণময় হয়ে গেছে, আর আমার কাল পরকালের বান্ধব এসে আমার নৌকায় যোগাসন করে বসে আছে। গো দরদি, আপনাদের বাবার আসছে, কত যোগী মুনি ঋষি তারা ধ্যান করে বসে আছে ওই বৃক্ষতলে, আর আমি অধম ডাকতে না ডাকতে আমার নৌকা এসে যোগাসন করে বসে আছে। দরদি, একটিবার এই অধম সন্তানকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। দরদি, প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমার মুর্শিদ পর বলি রে লো রে মা রহিল রে কাঞ্চা আরে আমার মুর্শিদ পহরস মনি রে
লোহার রে মা লাইলা রে কানচা সোনা মুর্শিদ মূল্য রে রত না লোহা রে বা নাইলা রে কানচা ওরে আমার দয়াল পরশ মনি রে লোহা রে মা নাইলা রে কানচা সোনা মুর্শিদের নাম যে করে স্মরণ, ওরে আমার দয়ালের নাম হবে যে করে স্মরণ, বিনা দুঃখে ধই পাতিয়া ধুইলালয় মাখো দয়ালের নাম যে করে সার বিনা দুধে দই পাতিয়া তুই লালয় মাখো আরে বাবা ওই মা কনিকা রিলে রে মাখো ওই মাখন কম রিলে রে মাখো ওই মা কনিকা রিলে রে মাখো দিদম চালা হবে না লোহা রে বা লাইলা রে কানচান ওরে আমার দয়াল পরশ মনি রে লোহা রে মা লাইলা রে কানচান সোনা হৃদয় মাঝে ঘুরছে নূরের ফুল, ওরে আমার হৃদয় মাঝে এভাবে ঘুরছে নূরের ফুল, তাই দেখিয়া মন বহুরা হইয়াছে আকুল। হৃদয় মাঝে ফুটছে নূরের ফুল, তাই দেখিয়া মন ভোমরা হইয়াছে আকুল। ওরে তোরা দেখলে যদি পাগল রে আমি দেখলে ছবি পাগল রে হইবি, দেখলে ছবি দেলার পাগল রে আমি তোরে বুঝতে পারবি না লোহা রে মা লাইলা রে কানচান ওরে আমার দয়াল পরশ মনি লোহা রে মা লাইলা রে কানচান সোনা কালো সাপো হিরে তাই বলে, আরে বলে কালো সাপো হিরে তাই বলে ধরলে বলবি সে না দেবি না হলে কালো সাপ
কিরে তাই বলে এ সরলে রোল মিশে না রে প্রেমিক রে হলে চরণ রে বিনে চরণ রে বিনে ও মায়ার দেখি ডালো রে মা লাইলা রে কানে চাষ ওরে আমার দয়াল পরশ মদিনে লোহা রে মা লাইলা রে কান চাঁদ সোনা কর চারা কই ওরে দয়াল চরণ ছাড়া কই না রে ওই চরণে আমি রে চরণ ছাড়া কইর না রে ওই চরণে চরণ ছাড়া কইর না রে গুরু জানে চরণ ছাড়া কইর না রে মুর্শিদ জানে চরণ ছাড়া কইর না রে তার হারাইছে চরণ ছাড়া কইর না রে তার হারাইছে চরণ ছাড়া কইর না রে চরণ ছাড়া কইর না রে চরণ ছাড়া কইর না রে কোথায় রইলে আর ধরে চরণ ছাড়া কইর না রে কোথায় রইলে ধরে চরণ ছাড়া কইর না রে তোমার গঙ্গা চরণ ছাড়া কইর না রে একবার সে দেখা চরণ ছাড়া কইর না রে চরণ ছাড়া কইর না রে আমার ভক্তে চরণ ছাড়া কইর না রে চরণ ছাড়া
কইল না রে অসময়ে আরে পাশে ঘরে চরম ছাড়া কইল না রে যাইবার বেলা আরে চরণ ছাড়া কইল না রে পারের বেলা বিহরে চরণ ছাড়া কইল না রে চরণ ছাড়া চরণ ছাড়া কইল না রে আমার মুর্শিদ মরণ মদিরে লোহা দেবা ধাইল রে কাঁচা সোনা দাদু ভাই রে, আমার বান্ধব তো এখানেই দাঁড়িয়ে ছিল দাদু ভাই। এখন তো আমার বান্ধবকে আমি কোথাও দেখতে পাচ্ছি না দাদু ভাই। দাদু ভাই, মুর্শিদ যে ভক্তের দাঁড়িয়ে বাধা থাকে রে, যদি কোনো প্রেমিক ভক্ত তার প্রাণের মুর্শিদকে প্রেম সুতায় বাঁধতে পারে, সে মুর্শিদ আর দূর থাকতে পারে না ভাই। আমি এই দেখিলাম আরে সোনার ছবি আমার চাইয়া দেখি না আগে, আমি আগে জানি না তুমি এমন করে সাইরা যাইবার বাজার আগে জানি না। ওরে আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া ওরে দেখি না আগে জানি না তুমি এমন করে সাইরা যাইবার বান্ধব আগে জানি না একটি বাসা দুটি পাখি কত যে আনন্দে থাকি রে দয়াল একটি বাসা দুটি পাখি কত যে আনন্দে থাকি রে রে একটি বাসা দুটি পাখি কত যে আনন্দে থাকি রে। ওরে এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কাউরে দেখি না। ওরে দয়াল তুমি কোথায় আমি কোথায় কেউ তো কাউরে ওরে দেখি না। দেখো তুমি কোথায় আমি কোথায় কেউ তো কাউরে দেখি না আগে জানি না তুমি এমন করে সাইরা যাইবার বান্ধব
আগে জানি না। আতা দেবী আরে আয়াতা কইছি কত বলে কথা রে হাই হাই আত্মাতে মি লায়াতা কইছি কত মনে কথা রে দয়াল রে আতা দেবী আয়াতা কইছি কত বলে কথা রে ওরে এখন কার কাছে কই মনের ব্যথা কেউ তো হয় না আপনা ওরে আমি কার কাছে ওই মনের ব্যথা কেউ তো নাই মোর ওরে আপনা এখন কার কাছে কই মনের ব্যথা কেউ তো নাই মোর আপনা আগে জানি না তুমি এমন করে সাহিরা যাইবার বন্ধু আগে জানি না। দয়াল রে এই দুনিয়া শেষের দিনে পরকালের প্রথম পারে রে হাই হাই এই দুনিয়া শেষের দিনে পরকালের প্রথম ঘরে রে দয়াল রে এই দুনিয়া শেষের দিনে পরকালের প্রথম ধরে রে ওরে এখন কারে পায়া গেলি ভুলি আমার খবর নিলি না আরে তুমি কারে পাইয়া আছো ভুলে আমার খবর ওরে নীলা না। এখন কারে পায়া গেলি ভুলি আমার জানে চাইলি না আগে জানি না তুমি এমন করে সাইরা যাইবার বান্ধব আগে জানি না। দয়াল রে হালিম বলে মন পাখি রে তুই তো একদিন গাই ছেড়ে রে ওরে সাধু হালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি সেরে রে রে হালিম বলে মন পাগলা রে তুই তো একদিন যাবি ছেড়ে রে ওরে এখন কি লাভ হলো পিরিত করে সেইতে নাই নিশানা আর কি লাভ হইল ও পীড়িত করে যেই প্রেমের নয় ওরে তুলনা কি লাভ হলো পিরিত করে সেইতে নাই তুলনা আগে জানি না তুমি এমন করে সাইরা যাইবার বন্ধু আগে জানি না। ওরে আমি এই দেখিলাম সোনার ছবি আমার
চাইয়া দেখি না দয়াল, এই দেখিলাম সোনার ছবি আবার চাইয়া দেখি না আগে জানি না আরে তুমি এমন ও করে ছেড়ে যাইবার বান্ধব আগে আমি আগে জানি না। অনেক সুন্দর। আমি জান আমি পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এবার আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন। যাও যাও নীলমণি, কার্য হবে হাতে, তোমাকে আমি সঁপে দিলাম দয়াল আল্লাহ নবীর হাতে। আমি জান, তাহলে এবার আমি আসি, ভালো থেকো। দাঁড়াও কামাল, তুমি যে বাণী দিতে যাচ্ছ তোমার আসল সম্পত্তি তো রেখে যাচ্ছ। আমি এমন কিছু জিনিস হয়ে যাচ্ছি, আমি জান। দাঁড়াও, আমি তোমার হাতে তুলে দিচ্ছি। এই তো মায়ের দোয়ার আসনে তুমি যত্ন করে রাখবে। এই মায়ের দ্বারে সিমের ডোর আমি অতি যত্নে আমি আমার মাথায় বেঁধে রাখি। আর এই তো হীরার ধারে খঞ্জন দান করছি। আমি জান, আমি চলে যাব বাণিজ্যে। আপনি আমার হাতে তুলে দিলেন এক গাছে রেশমের ডোর আর এই হীরার দ্বারে ছুরি। এর কারণ কি আপনি জান? বুকা ছেলে, কিছুই বোঝে না। ওই জামাল নামে তোমার একটা ভাই আছে না, আছে। তাকে শূন্য বালুর চরে নিয়ে চার হাত পাও বেশ বেঁধে ওকে জবাই করে আপনি যান। রক্ত এনে আমাকে উপহার দেবে। আমি মনের আনন্দে গোসল করব। এ কি বলছেন আমি জান? হ্যাঁ, জামার একমাত্র ছোট ভাই, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি ভাই হয়ে আমি কেমন করে আমার ভাইকে আমি মেরে ফেলবো? আপনি জান, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি জান, ভাই ভাই ভাই, কে কে তোর ভাই? ও হচ্ছে পথেপা ভাই। তাই তো জামালকে যেরকম আদর্শ করে এই বিষয় সম্পত্তি জামালকে লিখে দেবে, তখন আমাকে আর তোমাকে পথের বিচারী হতে হবে। আমি জান, আমি চাই না আমার পিতার ধন সম্পদ, আমি চাই না আমার পিতার রাজ সিংহাসন। আমি শুধু চাই আমার ভাইকে, আমি জান, একটিবারের জন্য আমার ভাইকে আপনি ভিক্ষে দেন। আমি যান কামাল, এ কাজ যে তৈরি করতে হবে, এ হচ্ছে তোর মায়ের আদেশ। মায়ের আদেশ, হ্যাঁ হ্যাঁ, মায়ের আদেশ। মায়ের আদেশে মায়ের আদেশে মায়ের আদেশ, মায়ের আদেশে পালন করতে রাম লক্ষণ গিয়েছিল বনি, আর মায়ের আদেশে পালন করতে কালো না গিয়েছিল সেই সাতালি পর্বতে ওই লক্ষিন্দারের প্রাণে ধ্বংস করতে। আপনি যান, আমি ভাই হয়ে আমি কেমন করে আমার ভাইকে আমি মেরে ফেলবো? আপনি যান, আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি যান। বারবার একই কথা বলছিস কামাল, এ হচ্ছে তোর মায়ের দুধের কসম। না না, আমি চান না। একই কথম দিলেন আমি চান, যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, আর 10 মাস 10 দিন পরে সেই সন্তান এই পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আসে, সে সন্তান তো শুধু মায়ের দুগ্ধ খেয়েই লালিত পালিত হয়। আপনি চান, আমি না আপনার একমাত্র সন্তান। আপনি মা হয়ে সন্তানকে আদেশ দিতে পারলেন, বেশ। আপনি মা হয়ে যদি সন্তানকে আদেশ দিতে পারেন, তাহলে সেই সন্তান মায়ের আদেশে পালন করবে না কেন? আমি আপনার আদেশে পালন করবো। আমি জান, আমি আপনার আদেশে পালন করবো। খোদার কাছে আমি জান, ওই জামালকে আমি বাঁচতে দেবো না। আমি জান, ওই জামালকে আমি ওই সৈন্য বালুর জোরে ওকে আমি হীরার দ্বারে ছুরি দে ওকে জবাই করে তার তাজা রক্ত আমি আপনাকে উপহার দিব। আপনি যান। এই তো আমার লক্ষ্মী ছেলে। যাও বাপি, যেমন মা তেমন তার বেটা, চলে যাও। হ্যাঁ আমি জান, যেমনি মা তেমনি তো তার সন্তান হবেই, আর মা যেদিকে সন্তানকে নিবে সেই দিকে তো সন্তান চলে যাবে। আমি তোমার মনের বাসনায় পূর্ণ করবো। আমি জান, আমি দেখতে চাই আপনি কত হাসতে পারেন,
আপনি মুখে হাসি দেখার জন্য আমার এই দেহ থেকে যদি রক্ত ঝরাতে হয় তবু আমি দ্বিধা করবো না, আমি জান তবু ওই জামালকে আমি বাঁচতে দেবো না। ওই জামালে যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকে তাহলে ওই জামাল আমার বাবার সম্পদের ভাগ পাবে। নামনি জান ওকে আমি সৈন্য বালুর চড়ি রেশমের চোর দিয়ে ওর হাত পা বেঁধে হীরার করে চুরি দিয়ে ওকে জবাই করে তার তাজা রক্ত আমি আপনাকে জামাল 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 মা গো, আমার মেয়ে ভাইকে যেভাবে আশীর্বাদ করে বিদায় করে দিয়েছো মা, আমাকেও ঠিক সেরকম ভাবে আশীর্বাদ করে হাসি মুখে বিদায় করে দাও মা। কি মা আমার সঙ্গে এমন করছে কেন? মা গো, আমার কি কোনো অপরাধ হয়েছে মা? মা, আমার কি কোনো অপরাধ হয়েছে? না না, অপরাধ হবে কেন? আমি তো ভাবছি কি দিয়ে তোমাকে বিদায় করব। কি দিয়ে মা? পেয়েছি, তোমাকে বিদায় করব ওই তো ভাঙ্গা মা, আর তোমাকে বিদায় করব ওই মুতা কাটি, আর তোমাকে বিদায় করব এই তো মাসি তুলার পুষ্ট। বল শয়তান, যাও যাও, আরে জামাল ওই না দূর দেশে তোমার যেন মরণ হয়। ওই শূন্য বলো। বল শয়তান। দাদু ভাই, নৌকা নিয়ে ঘাটে এসেছি, শীঘ্র চলে এসো। দাদু ভাই, দাদু ভাই, এ দাদু ভাই, দাদু ভাই, এক্ষুনি বিদায় বলে এভাবে কাচ্ছিস কেন? মা কি তোকে বিদায় দিতে চেয়েছিল না? দাদু ভাই রে, আজ আমার মা আমাকে অনেক সুন্দর করে বিদায় করে দিয়ে তাহলে কাচ্ছিস কেন? তার আগে বলো, ওই নিজামুদ্দিনের রমণী সে আমার কেমন মা? কেন দাদু ভাই, সে তো তোর আপন মা। না না দাদু ভাই, আমার মন দিয়ে কিছুতেই মেনে নিচ্ছে না। কেন মেনে নিচ্ছে না? সে যদি আমার আপন মা হতো তাহলে বিদায়ের বেলা আমার নৌকা অমন করে বরণ করতে পারতো না দাদু ভাই। একেবারে খুলে বল, তোর নৌকাটা কেমন ভাবে বরণ করেছে? তাহলে শুনো, আমার নৌকা বরণ করবার সময় তার হাতে ছিল ভাঙাই একখানা কুলো। কি বলছিস? ওই কুলোর ভিতরে ছিল বাঁশের চুলার এক মুষ্ট আমি ছাই, বিশ্বাস করি না। আর তার হাতে ছিল মুঠায় কাটি বারণ। আর মুখে কি বলেছে শুনবে? বল, মুখে কি বলেছে? মুখে বলেছে, যাও যাও নীলমণি, তোমার কার্য হয় যেন ফতে, আজ কবি মরণ হয় যেন সেই নদীর উদ্দেশ্যে। দাদু ভাই রে, ভুল বলেছে, মিথ্যা বলেছে। এরপর কি তুমি বলতে চাও ওই নিজামুদ্দিনের রমণী সে আমার গর্ভধারিণী মা? হ্যাঁ দাদু ভাই, এরপরও আমি বলবো ওই নিজামুদ্দিনের রমণী সত্যিকার আপনে মা। না না দাদু ভাই, আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না। সে যদি আমার সত্যিকারের আপন মা হতো তাহলে বিদার বেলা আমার গায়ে সে আঘাত করতে পারতো না দাদু ভাই, আমার গায়ে সে আঘাত করতে পারতো না। দাদু ভাই রে, তুমি তো একটি মায়ের গর্ভে জন্ম নিয়েছো তাই না? দাদু ভাই, তোমার সেই মায়ের কসম লাগে? না দাদু ভাই, না। আমার কাছে একটিবার সত্য কথা বলো। এত কি করলি দাদু ভাই? কেন তোর মায়ের কসমে দিলি রে? আমি তো নিজাম সদাগরের কথা দিয়েছিলাম, তোর পরিচয় আমি গোবর রেখে যাব, কিন্তু না, সে তো আমার কথা রাখিনি। আমি বলে দেবো, আমি সব বলে দেবো। দাদু ভাই রে, তুমি যেন মনে মনে কি ভাবছো একটিবার আমার কাছে খুলে বলো। শোন দাদু ভাই,
বলো দাদু ভাই। আজ হতে 12 বছর আগের কথা। 12 বছর আগে আমি তোর পিতার সঙ্গে গিয়েছিলাম বাণিজ্য করতে। বাণিজ্য করতে করতে হঠাৎ নৌকার মিঠা পানি ফুরিয়ে যায়। আমি মিঠা পানি সন্ধান করতে করতে পৌঁছে যাই সেই কুকাবের বনে। কুকাবের বনে। তারপর কি হলো দাদু? আমি যা বলতে পারছি না রে দাদু ভাই রে, তোমাকে যে বলতেই হবে দাদু ভাই। তোকে, আমাকে তোকে আমি আগে বাঘিনী ডাকে পেয়েছিলাম। দাদু ভাই রে, আমাকে তুমি যদি বাকির তেরায় পেয়ে থাকো, আর একটা কথা আমি তোমার কাছে জিজ্ঞাসা করবো, সত্য করে বলো তো, আমার গর্ভধারী মা কোথায় রয়েছে দাদু ভাই? আমি তো আমার মায়ের কাছে যাবো দাদু ভাই। আমি বলতে পারবো না। তোমাকে যে আমি জানি না তোর মা বেঁচে আছে না মরে গেছে। তোর আমার মনে বলছে, কি বলছে তোর মাকে জঙ্গলারে বাগে ভক্ষণে করেছে রে। না! দাদু ভাই রে, তুমি আমাকে কেমন কথা শোনালে দাদু ভাই? আমি যে আজ হতে মায়ের কাঙ্গাল হয়ে গেলাম দাদু ভাই। আরে মা ডাকে দিবার মতো এই পৃথিবীর মুখে আমার চেয়ে আর কেউ রইল না দাদু ভাই, কেউ রইল না দাদু ভাই, ওহো মানি মাঝি রে এ মা কাল রে বলে ওইলা আরে মনে যদি পারিস মাঝি রে মা তোকে মা কাঙ্গালি রে ববে হইলাম মি রে ওরে আপন মায়াবার ওই তোরে ওতি ওরে আপন মায়াবার ওই তোরে ওতি কিরে বিদয় ওরে মানিক মাঝি রে মা কাঙ্গাল রে ববে হইলাম মি রে আরে কি গো আমি কোথায় রে ওরে কি করি বরে আমি কোথায় রে যাবো কি গো আমি কোথায় রে ওরে কি করি আমি কোথায় রে যাবো ওরে মানিক মাঝি রে মা কাঙ্গাল রে ববে হইলাম মি রে ওরে যার হাত রাইছে ববে মাতু
মধু ওরে যার হাত রাইছে বাবে মাতু এই যে সেই আয়াছে রে মায়ের কাজায়ালি ওরে মানে মাঝিরে মা কাঙ্গাহলি রে বাবে হইলা হব মিহিরে অগম দুঃখী মা ওরে আমার মা গো মা জনম দুঃখী মা ওরে আমার মা গো মা অগম দুঃখী মা ওরে আমার মা গো মা জনম দুঃখী মা আরে আমার মা গো মা ওরে মাইসে দাবে বেটার করতে ওরে ওতে যাবে না জনম দুঃখী মা ওরে আমার মা গো মা ওরে মাইসে দাবে বেটার করতে ওরে ওতে যাবে না জনম দুঃখী মা ওরে আমার মা গো